প্রত্যেকের কাছে অডিবল এন্ড ভিজিবল হচ্ছে? ভিজিবল তো হচ্ছে, অডিবল আই থিঙ্ক হচ্ছে। ওকে চলো, সো আবার প্রত্যেকে স্বাগত জানাই যে ওয়েলকাম টু ক্যারিয়ার ফোকাস। ওকে, আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছিলাম আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে যে আমাদের এই চ্যাপ্টারগুলো হবে, তার মধ্যে আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি ফার্স্ট চ্যাপ্টার। আর এই ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে কি, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম সম্পর্কে একদম আমরা উইথ ডিটেলস জানবো। অ্যান্ড অবভিয়াসলি ডিটেলস বলতে এটা না যে সমস্ত কিছু যা আছে সেটাই, যতটা এক্সামে দরকার বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবটাই জানবো আমরা। ওকে, শুরু করছি। আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে একটুখানি আমরা বলেছিলাম যে এই নাম্বার সিস্টেম সম্পর্কে অবভিয়াসলি কিছু কিছু চ্যাপ্টার উপর দিয়ে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম, সেটা তোমরা প্রত্যেকেই দেখেছো। আর এখানে আমরা নাম্বার সিস্টেমের উইথ ডিটেলস পড়বো। ওকে, চলো। সো আমরা আগের ক্লাসে ডিজিট সম্পর্কে একটুখানি জেনেছিলাম, আবার আমরা ডিজিট সম্পর্কে বলবো যে আমরা প্রত্যেকটা নাম্বারকে যদি গঠন করতে যাই তাহলে আমাদের যে ডিজিট গুলো লাগে সেই ডিজিট গুলো কোনগুলো, সেইগুলোই হচ্ছে ডিজিট। মানে কি, আমরা ডিজিট গুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা ডিজিট, এইগুলোকে নিয়েই তৈরি হয় কি এক একটা নাম্বার। এই নাম্বারগুলোকে যখন আমি নির্দিষ্ট প্লেসে রাখি, আমি আগের দিন বলেছিলাম সেটা হচ্ছে কি ফলের ঝুড়ি। আর সেই ফলের ঝুড়ি আর এইগুলো যদি ফল হয়, ফলের ঝুড়িগুলো কোনগুলো বলেছিলাম, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা ইংরেজিতে কি বলি, এটা বলি ওয়ান্স, ও ফর ওয়ান্স। আমি এবার একটু ডিটেলসে লিখছি, আগের দিন শুধুমাত্র আমি ও লিখেছিলাম। আচ্ছা, আর এই যে বাংলার গুলো আমরা ছোটবেলা থেকে অনেকটাই পড়ে আসছি, হয়তো ইংরেজি টার্ম কারো কাছে নতুন হতে পারে, বা কেউ ইংরেজিতে পড়ে আসলে বাংলা টার্ম নতুন হতে পারে। যার যেটা সুবিধা হচ্ছে সে সেভাবেই করো, কেউ বাংলায় করো, কেউ ইংলিশে করো, নো প্রবলেম। আচ্ছা, আমি রেকমেন্ড করব যে মোস্ট অফ অল এক্সাম গুলো বেশিরভাগই অল ইন্ডিয়ার এক্সামের ক্ষেত্রে বেশিরভাগই ইংরেজিতে বেশিরভাগটা হয়, বাংলাও কিছু কিছু অপশন থাকে, কিন্তু মেন এক্সামে গিয়ে তখন সেটা ইংলিশে প্রায় সবটাই হয়ে যায়। তো আমার মনে হয় যদি কারো ইংলিশ অসুবিধা না হয় তাহলে সে ইংলিশটা একদম পুরোপুরি রকম ভাবে আয়ত্ত করতে পারে ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে। যদি অসুবিধা মনে হয় যে না আমার ইংলিশের থেকে বাংলা আমি ভালো পারবো, তো নো প্রবলেম, ম্যাথ ম্যাথ আমার সলভ করা নিয়ে কথা। দেখো, ওয়ান্স, তারপর টেন্স, তারপর এটা বলে হান্ড্রেডস, এটা হচ্ছে থাউজেন্ডস, এটা হচ্ছে 10,000s, এটা হচ্ছে ল্যাক, এটা হচ্ছে 10 lakhs, এটা হচ্ছে করোড়। আর এরপরে আর একটা যেটা আসবে, যে ঘরটা বা বলতে পারি যে ঝুড়িটা, সেটা হচ্ছে 10 করোড়। ওকে, তো এইগুলোকে আবার শর্টকাটে লেখা হয়েছিল, যেটা আমি আগের দিন শুধু সেই শর্টকাটটাই বলেছিলাম। যেমন ওয়ান্স, এটা আমাদের শর্টকাটটা কি বলেছিলাম, ওয়ান্স এটা আমরা শর্টকাট আগের দিন বলেছিলাম ও। টেন্স, এটা আমরা শর্টকাট বলেছিলাম টি। অন্য কালারটা দিয়ে যেটা একটু বেশি ভিজিবল লাগবে। আচ্ছা, হান্ড্রেডস, এটা বলেছিলাম এইচ। থাউজেন্ড, টি এইচ। 10,000, টি টি এইচ। ল্যাক, এল। 10 lakh, টি এল। করোড়, সি। অ্যান্ড 10 crore, টি সি। ওকে, এগুলো সম্বন্ধে আমরা আগে ক্লাসে পড়েছিলাম, আজকে আমরা সেগুলোকে উইথ ডিটেলস আমরা জানলাম। আই থিঙ্ক এখানে কারো অসুবিধা নেই, এগুলো ডিজিট ছিল। প্লেস ভ্যালু, ফেস ভ্যালু সম্পর্কে আমরা আগের দিনই পড়েছিলাম, আবার আমরা এখানে বলবো প্লেস ভ্যালু, ফেস ভ্যালুটা কি। দেখো, এই যে আমরা ঝুড়িগুলো ছিল ফলের, সেখানে যদি আমরা ফলগুলোকে রাখি, মানে এই ডিজিট গুলোকে রাখি 0 থেকে একদম 10 পর্যন্ত। আমি যদি এখানে একটা ডিজিট রাখলাম 4, আর এখানে একটা রাখলাম 5, তাহলে এই যে নাম্বারটা পেলাম সেটা 2 অঙ্কের একটা নাম্বার, এটা বলা হয় 45। আমি যদি আবার একটা রাখি, এখানে 3 রাখি, তাহলে 345, তাই না? তো তাহলে এই যে এই নাম্বারে, চলো আমি বলি এই যে 4, 4 এর প্লেস ভ্যালু কত। আমরা আগের দিন জেনেছিলাম 4 কোন প্লেসে আছে, 4 আছে দশকের প্লেসে, টেন্স এর প্লেসে। তার জন্য ওর প্লেস ভ্যালুটা হচ্ছে যে 10
ইন্টু 4, মানে 4 10-এর জায়গায় আছে, তাহলে 4 ইন্টু 10 দ্যাট ইজ 40, এটাই হচ্ছে প্লেস ভ্যালু। ক্লিয়ার? তো তাহলে আমরা প্লেস ভ্যালু সম্পর্কে উইথ ডিটেলস পড়েছিলাম। আমরা একটা নাম্বার নিই, এই নাম্বার যদি আমি বলি 5 এর প্লেস ভ্যালুটা কত, আমরা ওখানে ডাইরেক্ট বলেছিলাম যে 5 এর প্লেস ভ্যালু যদি বের করতে হয় তাহলে 5 যে ডিজিটটা আছে সেটাকে দেখবো, তারপরে কটা ডিজিট আছে। দেখো কটা ডিজিট, একটা দুটো তিনটে, তিনটে আমরা জিরো লিখে দিলাম, বাস হয়ে গেল। এটা কি? প্লেস ভ্যালু বের করা। কি বের করা? প্লেস ভ্যালু। এটাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি স্থানীয় মান। কোন স্থানে আছে তার জন্য সেটা স্থানীয় মান। সেই রকম ভাবে যে কোনো ডিজিটের, যে কোনো অঙ্কের আমরা প্লেস ভ্যালু বের করতে পারি। যদি এই 6 এর প্লেস ভ্যালু বলে তাহলে 6 এর পর কটা ডিজিট আছে দেখবো, 4টে ডিজিট আছে দেখো, তার জন্য আমরা 4টে জিরো বসিয়ে দেবো, বাস হয়ে গেল। ক্লিয়ার? আর ফেস ভ্যালুটা কি? ফেস ভ্যালু বলতে চেহারা। আমার যে চেহারাটা কেমন, আমি সাদা না আমি ময়লা, না আমি সাদা বা কালো বা পরিষ্কার বা ময়লা, যেমন ধরনের বলো না কেন, আমার যে বাহ্যিক গঠনটা, লম্বা না বেটে, সে বাহ্যিক গঠনটাই হচ্ছে ফেস। তো একটা নাম্বারের বাহ্যিক গঠন কি হতে পারে, একটা ডিজিটের বাহ্যিক গঠন কি হতে পারে? একটা যে কোনো ডিজিটেরই বাহ্যিক গঠন হতে পারে ওই ডিজিটটা নিজেই। যেমন এখানে 5, 5 এর বাহ্যিক গঠন কি? 5 নিজেই। কোন প্লেসে আছে সেখানে দেখার দরকার নাই। তাহলে যদি কোনো একটা ডিজিটের ফেস ভ্যালু বলে তাহলে ওই ডিজিটটাই হবে সেটাই। 5 এর ফেস ভ্যালু 5, 7 এর ফেস ভ্যালু 7, 6 এর ফেস ভ্যালু 6। ওকে, ক্লিয়ার? চলো আমরা এবার নেক্সট পোর্শনে যাই। নেক্সট পোর্শনে আমরা প্লেস ভ্যালু ফেস ভ্যালু সম্পর্কে আছে, নেক্সট পোর্শনে আমরা দেখব যে এইখানে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা আগের দিন অবভিয়াসলি করেছিলাম মনে হচ্ছে, যেখানে 5 এর প্লেস ভ্যালু কত। তাহলে এখানে 5 এর প্লেস ভ্যালু ইজিলি আমরা পেয়ে যাব। 5 এর পর কটা ডিজিট আছে? একটা দুটো তিনটে চারটে, তার জন্য চারটে ডিজিট, চারটে জিরো। ওকে, গ্রেট। ক্লিয়ার হয়েছে? বাস, চলো অবভিয়াসলি ক্লিয়ার হয়েছে। আগের দিন আমরা করেছিলাম বলে একটু স্পিডে করছি এটা, যেহেতু এখানে আশা করি প্রবলেম থাকবে না, যেহেতু রিপিট হচ্ছে। আচ্ছা এখানে দেখো 8 ফেস ভ্যালু অফ 8, তো এই নাম্বারে 8 এর ফেস ভ্যালুটা কত? অবভিয়াসলি 8 এর ফেস ভ্যালু অনলি 8ই হবে, তাই না? চলো আবার এখানে দেখি নেক্সট। এই কোশ্চেনটা আমরা করেছিলাম ফেস সাম অফ দ্য প্লেস ভ্যালুজ অফ 3 ইন দ্য নাম্বার দিস। তাহলে এখানে দেখবো 3 এর প্লেস ভ্যালু কত। আমরা আগের দিন এটাও করেছিলাম 3000, আর এখানে দেখো ফেস ভ্যালুটা, এখানে প্লেস ভ্যালুটা কত? এখানে 3 এর প্লেস ভ্যালুটা হচ্ছে 30, আমি যদি যোগ করি তাহলে 3030। বাস, এবার চলো এটা আমাদের নিউ অঙ্ক, এটাকে আমরা একটুখানি করি। এগুলো আমরা আগের দিন করেছিলাম, যেসব অঙ্কগুলো ছিল প্রায় সবটাই করেছিলাম। আর এখানে আরো অনেক কিছু অঙ্ক আছে যেগুলো আমরা আগের দিন করিনি, আগের দিন তো আমাদের জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল। দেখো ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুজ অফ 7 and 3 অফ দিস ইন দ্য নাম্বার দিস। এই নাম্বারটাতে 7 এবং 3 এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স বের করব। ডিফারেন্স মানে কি? বিয়োগ করব। তাহলে এখানে 7 এর প্লেস ভ্যালুটা আমরা দেখি। 7 এর প্লেস ভ্যালু, 7 এর পর কটা ডিজিট আছে? তিনটে, তার জন্য তিনটে জিরো। এখানে 3 এর প্লেস ভ্যালু কত? 3 এর প্লেস ভ্যালু, 3 এর পরে একটা ডিজিট আছে, তাহলে একটা জিরো। দেখো তাহলে এখানে কত? 7, এটা 9, আর এটা কত? 6। তাহলে 6970, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, মানে অপশন ডি কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? খুব ইজি না? ডাউট থাকলে প্রত্যেকেই বলবে যে না আমার এখানে ডাউট আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু। আচ্ছা এই লোকাল ভ্যালুটার কথাটা লক্ষ্য করো। আচ্ছা লোকাল ভ্যালুর কথা তো আমরা বলিনি, তাই না? লোকাল ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 7 ইন দ্য নিউমেরাল দিস। এই নাম্বারে যে 7 এর লোকাল ভ্যালু আর ফেস ভ্যালু, লোকাল ভ্যালুটা কি বলতে পারবে তোমরা? লোকাল ভ্যালুটা কি বলো এখানে, তোমরা আছো বলো লোকাল ভ্যালু বলতে কি? এনি আইডিয়া? আমি ওয়েট করছি তোমাদের, একটু ইন্টারাকশন করি যাক। তোমরা আছো ক্লাসের ভিতরে? আচ্ছা চ্যাটের ভিতরে এসেছো, দেখি চ্যাট।
হ্যাঁ, নীলাঞ্জনা আছে, নীলাঞ্জনা করেছে। আচ্ছা, চ্যাটে বলো লোকাল ভ্যালুটা কি, লোকাল ভ্যালুটা কি, বা তোমরা অডিওতে বলতে পারো। লোকাল ভ্যালুটা সেটাই যেটা প্লেস ভ্যালু সেটাই, তাই না? সো হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু? যা প্লেস ভ্যালু সেটাই লোকাল ভ্যালু। এই প্লেস ভ্যালুর আর একটা নাম হচ্ছে লোকাল ভ্যালু, যে লোকালিটিতে আছে সেটা। বাংলায় বলা হচ্ছে স্থানীয় মান, বাংলায় একটা এরকমের নাম আছে। আর এটা প্রকৃত, প্রকৃত স্পেলিংটা ভুল হয়ে গেছে বাংলায়। আচ্ছা, ফেস ভ্যালু দেখো, এখানে 7 আছে। এই যে 7 এর আমি যদি প্লেস ভ্যালু বের করি বা লোকাল ভ্যালু বের করি, তাহলে 7 এর লোকাল ভ্যালু কত হবে? 7। 7 এর পরে কটা ডিজিট? একটা, দুটো, তিনটে, চারটে ডিজিট। এটা পেলাম। আর এদের যে ফেস ভ্যালু, এদের মধ্যে ডিফারেন্স বের করব। ডিফারেন্স মানে কি? বিয়োগ করব। আমি ডিফারেন্স করছি, চলো আমি ডিফারেন্স যদি করি, তাহলে এখানে 3, 9, 9 আর 9, এখানে হবে 6, তাহলে 6993, দ্যাট ইজ এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে নেক্সট কোয়েশ্চেনে প্লেস ভ্যালু আর লোকাল ভ্যালুর মধ্যে আমরা কোয়েশ্চেন শেষ করলাম। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে আমরা একটা থিওরেম পড়বো, মানে কিছু কিছু আমরা কনসেপ্ট জানবো। আমরা নাম্বার সম্পর্কে পড়েছিলাম, সেই নাম্বারের কনসেপ্ট গুলো ধীরে ধীরে আমরা জানছি। আচ্ছা, আরেকটা আমাদের পেজ নিতে হতো, সেটা নেওয়া হয়নি, এখানে আমরা বানাবো। ফার্স্ট অফ অল আমরা ন্যাচারাল নাম্বার সম্পর্কে পড়ছি। সো হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা? নর্মালি আমরা সাধারণত যদি ক্লাসরুমে আমাদের টিচার রোল কল করে, ছোটবেলায় আমরা ক্লাসরুমে ছিলাম, রোল কল করতো, কোথা থেকে রোল কল করতো? 0 থেকে, না 1 থেকে, না 2 থেকে? বলতো কি রোল নাম্বার 0 এরকম করে স্টার্ট করতো, না রোল নাম্বার 1 এরকম করে স্টার্ট করতো? রোল নাম্বার 1 থেকে স্টার্ট করতো, তাই না? তো বলতো কি রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, তাই না? সো এইরকম ভাবে আমরা নর্মালি যেমনই কাউন্টিং স্টার্ট করি, যে কোনো কাউন্টিংই বলো 1 থেকে স্টার্ট হয়। বা এই যে রোল কলও বলো, বা যে কোনো কাউন্টিং, রোল কলও একটা কাউন্টিং। তাহলে কি এই কাউন্টিং গুলোই নর্মালি স্টার্ট হচ্ছে কোথা থেকে? 1 থেকে। আমরা নর্মালি ইউজ স্টার্ট করি সমস্ত কিছুই 1 থেকে, স্বাভাবিকভাবেই সেগুলো আমরা স্টার্ট করি 1 থেকে। আমরা ন্যাচারালি স্টার্ট করি 1 থেকে। তাহলে আমি বলি যেই নাম্বারগুলো 1 থেকে স্টার্ট হচ্ছে, কোথা থেকে? 1 থেকে স্টার্ট হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইরকম করে চলতেই থাকবে। কোথায় এন্ড হবে? এর কোনো এন্ড নাই, এর কোনো এন্ড নাই। এই সমস্ত নাম্বার গুলোকে বলা হয়, যেগুলো 1 থেকে স্টার্ট হচ্ছে, তাদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বার, বা বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। এর আর একটা নাম আছে, আমি তো বারবার একটা জিনিস বলে আসছি, কি বলে আসছি? যে আমি কাউন্ট করি, তাই না? কাউন্ট করতে যেসব নাম্বার গুলো ইউজ হয়, কোথা থেকে? 1 থেকে। তো এই নাম্বার গুলোকে কাউন্টিং নাম্বারও বলা হয়ে থাকে। কি নাম্বারও বলা হয়ে থাকে? কাউন্টিং নাম্বারও বলা হয়ে থাকে। আমরা কাউন্টিং নাম্বার সম্পর্কে জানলাম, ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানলাম, আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো, যদি কেউ বলে না আমাদের এখানে 1 থেকে স্টার্ট হচ্ছে, আমি বলবো 0 থেকে স্টার্ট করব, আমি 0 কে কেন বাদ দেবো? কেউ যদি বলে আমি 0 থেকে স্টার্ট করবো, মানে 0 কে ধরলাম, ইনক্লুডিং 0, ইনক্লুডিং 0 যদি আমি 0 থেকে স্টার্ট করি, কাউন্টিং এখানে হবে না 0 থেকে স্টার্ট। অন্য কিছুর ক্ষেত্রে আমি 0 থেকে নাম্বার গুলোকে নিই, তাহলে ইনক্লুডিং 0 প্লাস ন্যাচারাল নাম্বার, মানে আমি যদি কথাটা বলি 0 প্লাস ন্যাচারাল নাম্বার, 0 প্লাস ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা যেই নাম্বার গুলো পাই সেই টোটাল নাম্বার গুলোকে বলা হয় হোল নাম্বার। কি নাম্বার বলা হয়? হোল নাম্বার। তাহলে এখানে আমাদের একটা কোশ্চেন চলে আসছে, যে আমরা বলতে পারি এভরি ন্যাচারাল নাম্বার, মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার হচ্ছে হোল নাম্বার, হ্যাঁ কি না? মানে যতটা ন্যাচারাল নাম্বার আছে সব কটা হোল নাম্বার, হ্যাঁ কি না? একটু হাত তোলো, বা তোমরা ইয়েস বলো, ইয়েস অর নো। আমি বললাম প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার হচ্ছে হোল নাম্বার। ওকে, ইয়েস। আর বাকিরা, বাকিরা ছাড়া অবভিয়াসলি বলো যে এটা প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার হচ্ছে হোল নাম্বার। বাট নেক্সট আমি যদি একটু রিভার্স করে বলি, প্রত্যেকটা হোল নাম্বার কি ন্যাচারাল নাম্বার? প্রত্যেকটা হোল নাম্বার কি ন্যাচারাল নাম্বার? তো
এখানে যদি আমি বলি প্রত্যেকটা হোল নাম্বার মানে প্রত্যেকটা অখণ্ড সংখ্যায় কি স্বাভাবিক সংখ্যা হতে পারে? না, হতে পারে না, বিকজ এখানে জিরো আছে। এই জিরোটা ন্যাচারাল নাম্বার নয়। আদার দ্যান জিরো হোল নাম্বারের ভিতরে প্রত্যেকটাই ন্যাচারাল নাম্বার, কিন্তু জিরো ন্যাচারাল নাম্বার নয়। তাহলে আমরা বলতে পারছি না যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই হোল নাম্বার, সেটা আমরা বলতে পারছি না, আর আমরা বলতেও পারি না ওটা। আচ্ছা, এরপর আমরা আসবো ইন্টিজারের কথা। ইন্টিজার, চলো দেখি ইন্টিজারটা কি। আমরা যদি ইন্টিজারের কথা বলতে চাই, আমরা এখানে দেখলাম যে জিরো নিলাম, আর এদিকে ডান দিকে 1 2 3 4 করে আমরা সবটা নিয়েছিলাম। কিন্তু আমরা বাঁ দিকের গুলো, যেগুলো আমরা নর্মালি নাম্বার লাইনে শিখে এসেছিলাম, বাঁ দিকের গুলো সেগুলোকে আমরা নিচ্ছি না তো। -1 -2 -3 -4 -5, এগুলো তো আমরা নিচ্ছি না। যদি আমরা এগুলোকেও নিয়ে নিই, প্রথমে কি হলো যে নেওয়া হলো ওয়ান থেকে নেওয়া হলো, সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। যেখানে জিরোটা ইনক্লুড করা হলো সেটা হচ্ছে হোল নাম্বার। কিন্তু আমি জিরো ইনক্লুডও করছি, এই ওয়ান থেকে এগুলো ইনক্লুড করছি, মানে আমি ন্যাচারাল নাম্বারও নিচ্ছি, জিরো ইনক্লুড নিয়ে হোল নাম্বারও নিচ্ছি, প্লাস আমি নেগেটিভ গুলোকেও নিচ্ছি। যখন আমি সবটাই নিয়ে নেব, তখন সেই সমস্ত নাম্বারগুলোকে বলা হবে একসাথে ইন্টিজার। কি বলা হবে? ইন্টিজার। তাহলে ইন্টিজার কোনগুলো? 0 +1 -1 +2 -2 +3 -3, এই সমস্ত নাম্বারগুলো হচ্ছে ইন্টিজার। তাহলে এখানে আমাদের জানার কি ব্যাপার হচ্ছে যে এভরি ন্যাচারাল নাম্বার আমি বললাম সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে হোল নাম্বার। আবার প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার বলো, হোল নাম্বার বলো, সেগুলো হচ্ছে কি প্রত্যেকটাই ইন্টিজার। ইন্টিজারকে আমি জেড দিলাম, দেখো কি দিলাম, জেড দিয়ে। এই জেড দিয়ে ডিনোট করা হয় ইন্টিজারকে। কি দিয়ে ডিনোট করা হয়? জেড দিয়ে ডিনোট করা হয়। এদেরকে বাংলায় বলা হয় কি? পূর্ণ সংখ্যা। সো ইন্টিজার গুলোর ভেতরে আছে হোল নাম্বার, ইন্টিজার গুলোর ভেতরে আছে ন্যাচারাল নাম্বার। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে বলা যেতে পারে না যে প্রত্যেকটা ইন্টিজারই হোল নাম্বার, সেটা বলা যেতে পারে না। বা প্রত্যেকটা ইন্টিজারই ন্যাচারাল নাম্বার, সেটা বলা যেতে পারে না। কিন্তু উল্টো বলা যেতে পারে যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার ইন্টিজার, প্রত্যেকটা হোল নাম্বার ইন্টিজার। আমি রিভার্সে যেতে পারবো না, প্রত্যেকটা ইন্টিজার হোল নাম্বার পসিবল নয়, প্রত্যেকটা ইন্টিজার ন্যাচারাল নাম্বার সেটাও পসিবল নয়। ক্লিয়ার? চলো আমরা নেক্সট পার্টে যাই। আমরা এখানে হোল নাম্বার, ইন্টিজার, ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানলাম। ওকে, এবার আমরা যে পার্টে আসবো সেটা হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বারের ভেতরে কিছু ভাগ করব। এই যে আমরা ন্যাচারাল নাম্বার শিখলাম, সে ন্যাচারাল নাম্বার বললাম সেটা হচ্ছে 1 থেকে স্টার্ট হয়। কোথা থেকে স্টার্ট হয়? 1 থেকে। আমি যদি সেই ন্যাচারাল নাম্বার গুলোর ভিতরে দেখি, কিছু নাম্বার গুলো আছে যেমন 2 4 6 8 10, দেখো এই সব নাম্বারগুলো, এই নাম্বারগুলো 2 দিয়ে ভাগ যায়। কি দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়। মানে এই নাম্বারগুলো থেকে আমি জোড়া বানাতে পারি, পেয়ার বানাতে পারি। মানে কি, দুটো নিলেই জোড়া হয়, এক জোড়া, আবার দুটো নিলে এক জোড়া হয়। আমি এই নাম্বারগুলো দিয়ে জোড়া বানাতে পারি। যখন আমি যেগুলো দিয়ে জোড়া বানাতে পারবো, পেয়ার বানাতে পারবো, আমরা পেয়ার বানাতে পারবো। ইন কেস আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় বলবো যে যেই নাম্বারগুলো হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই, যেই নাম্বারগুলো ভাগ যাবে কত দিয়ে? ডিভিজিবল বাই 2। যেই নাম্বারগুলো 2 দিয়ে ভাগ যাবে সেগুলোকে বলা হবে কি? জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? 2 4 6 8 10 12, এইগুলো প্রত্যেকটাই 2 2 করে বাড়তে বাড়তে থাকছে, 2 থেকে স্টার্ট হয়ে, সেগুলো হচ্ছে প্রত্যেকটা জোড় সংখ্যা। এবার বিজোড় সংখ্যা করবো, যেগুলোতে আমি পেয়ার বানাতে পারবো না। সো পেয়ার বানাতে পারবো না মানে কি, ম্যাথমেটিক্যাল ভাষা আমি বলবো যেগুলো 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমি যদি সেম জিনিসই লিখবো যে হুইচ নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 2, যেটা 2 দিয়ে ডিভিজিবল হয় না, তাদের কি কি বলা হয়? ওয়ার্ড নাম্বার বলা হয়। সে ওয়ার্ড নাম্বার কোনটা থেকে স্টার্ট হয়? 1 3 5 7, মানে 1 থেকে স্টার্ট হচ্ছে, আর এটা চলতেই থাকলো, একদম কোনো শেষ নাই, ইনফাইনাইট পর্যন্ত। তো আমি অড নাম্বার দেখলাম, আমি ইভেন নাম্বার দেখলাম, আমি দুটো নাম্বার সম্পর্কে দেখলাম। আই থিঙ্ক এখানে কারো কোনো ডাউট নেই। আমি জেনেছি ন্যাচারাল নাম্বার জেনেছি, আমি জেনেছি হোল নাম্বার জেনেছি, আমি জেনেছি ইন্টিজার সম্পর্কে জেনেছি। ন্যাচারাল নাম্বার ভিতরে আমি দুটো ভাগ করলাম, অড নাম্বার অ্যান্ড ইভেন নাম্বার।
ওকে, চলো এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে এই ন্যাচারাল নাম্বার ভেতরে আমরা আরো কিছু নাম্বার জানবো। আমরা ন্যাচারাল নাম্বারে জেনেছি ন্যাচারাল নাম্বারের মধ্যে জেনেছি আমরা অড অ্যান্ড ইভেন। আমরা সেই ন্যাচারাল নাম্বারের ভিতরে আমরা দেখব যে এই কিছু কিছু নাম্বার। আচ্ছা, এই নাম্বারগুলো কেমন নাম্বার হতে পারে? আমরা লক্ষ্য করি একটা নাম্বার নিই 4, ঠিক আছে, আর একটা নাম্বার নিলাম চলো 6, আর একটা নাম্বার নিলাম চলো 7, আর একটা নাম্বার নিলাম চলো 9, আর একটা নাম্বার নিলাম চলো 11। ঠিক আছে, এই নাম্বারগুলোকে আমরা নিলাম, নিয়ে আমরা কি করব, এদেরকে আমরা দেখব যে এইগুলো কত কত দিয়ে ভাগ যাচ্ছে। যেমন দেখো 4, 4 কত দিয়ে ভাগ যায়? 4 ভাগ যায় 2 দিয়ে যায়, 4 ভাগ দেয় 4 একে 4, 4 দিয়ে যায়, আর 4 ভাগ যায় 1 দিয়ে যায়, তাই না? আবার আমি 6 এর কথা দেখছি, 6 কত কত দিয়ে ভাগ যায়? আমি যদি 6 কে লক্ষ্য করি, 6 ভাগ যায় 1 দিয়ে তো যাবেই, 6 ভাগ যায় 2 দিয়ে, 6 যায় 3 দিয়ে, আবার 6 যায় 6 নিজেকে দিয়ে, আবার 6 6 নিজেকে দিয়েই ভাগ যায়, তাই না? তো এবার আমি যদি 7 এর লক্ষ্য করি, 7 এর ক্ষেত্রে দেখবো বেচারা শুধুমাত্র 7 1 দিয়ে যায় আর 7 নিজেকে দিয়ে যায়। কিন্তু আমি 9 এর ক্ষেত্রে লক্ষ্য করছি, সেটা 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আবার কত দিয়ে যায়? 9 দিয়ে যায়। কিন্তু দেখো 11 শুধুমাত্র 1 দিয়ে যায় আর 11 দিয়ে যায়। আমি কিছু নাম্বার নিয়ে দেখলাম যে কিছু কিছু নাম্বার গুলো যেগুলো অনেক কটা নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে, আর কিছু কিছু নাম্বার গুলো শুধুমাত্র কি, শুধুমাত্র সে নিজে দিয়ে ভাগ যাচ্ছে আর 1 দিয়ে, বিকজ প্রত্যেকটা নাম্বারকে 1 দিয়ে ভাগ যাবেই। সে 1 দিয়ে ছাড়া আর কোনটা দিয়ে যাচ্ছে? 1 দিয়ে ছাড়াও নিজেকে নিজে দিয়ে ভাগ যাচ্ছে। যেমন 7 1 আর 7 দিয়ে, যেমন 11 1 and 11 দিয়ে, মানে 1 দিয়ে তো যায় প্রত্যেকটাই ভাগ, আর 1 দিয়ে আর নিজেকে দিয়ে ভাগ যাচ্ছে, অন্য কেউ ওকে ভাগ করতে আসছে না, অন্য কেউ ওকে ভাগ করতে আসছে না। গরিব নাম্বার, একদম বেচারা গরিব নাম্বার। এই যে এই গরিব নাম্বার গুলো যেগুলো শুধুমাত্র 1 দিয়ে আর নিজেকে দিয়ে ভাগ যায়, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, বা প্রাইম নাম্বার। আমি যদি বলতে যাই তাহলে নাম্বার ডিভিজিবল বাই uh, 1 and itself, আমি এখানে বলি অনলি 1 and itself, অনলি কথাটা লাগিয়ে দিই, তাছাড়া তো অন্য আর কোনোটা দিয়ে ভাগ চাই না। তাহলে কি, যেই নাম্বারটা ভাগ শুধুমাত্র নিজেকেই দিয়েই ভাগ যায়, ডিভিজিবল বাই 1 and itself, তখন সেই নাম্বারটাকে বলা হবে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। এবার আমি এটাকে একটু আলাদাভাবে বলতে পারি, সেটাও আমাদের জানা দরকার আছে, যে আমাদের এটা একটা ডেফিনেশন, আমাদের আর একটা ডেফিনেশন কি হতে পারে। আর একটা ডেফিনেশন এই কারণে আমরা বলবো যে এই যে নাম্বারগুলো যেগুলো দিয়ে ভাগ যাচ্ছে, যেমন 4 ভাগ যাচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, এই যে যেগুলো দিয়ে ভাগ যাচ্ছে এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় ফ্যাক্টর, এদেরকে বলা হয় কি, ফ্যাক্টর। বাংলায় বলা হয় উৎপাদক, বাংলায় বলা হয় কি, উৎপাদক। তাহলে এগুলো হচ্ছে ফ্যাক্টর, বাংলায় বলা হয় উৎপাদক, বা এগুলোকে আরেকটাও নাম আছে, এগুলোকে ইংরেজিতে আরেকটা বলা হয় ডিভিজার। কি বলা হয়? ডিভিজার। ওকে, তাহলে যেই যেইগুলো দিয়ে ভাগ যাচ্ছে কোনো একটা নাম্বার, সেই নাম্বারগুলোকে বলা হয় ওই নাম্বারের ফ্যাক্টর বা ডিভিজার। 4-এর যেমন ডিভিজার কত, 4-এর যেমন ডিভিজার 1 2 4 অনেক কটাই পাচ্ছি, 6-এর অনেক কটা পাচ্ছি, আর 7-এর অনেক কটা পাচ্ছি। তাহলে আমি যদি বলতে পারি কোনো কোনো নাম্বারের শুধুমাত্র দুটো ফ্যাক্টর আছে আর কোনো কোনো নাম্বারের দুটোর বেশি ফ্যাক্টর আছে, তাহলে আমি এভাবে একটা ডেফিনেশন দিতে পারি, which number has only two factor, only two factor। তাহলে যেই নাম্বারটা দুটো ফ্যাক্টর আছে শুধুমাত্র, তাকে কি বলা হয়? বলছি স্যার, স্ক্রিনটা না খুব হেজি আসছে অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে হেজি আসছে? আচ্ছা, একটু আগে বলতে। ঠিক আছে, আমি একটু দেখছি, একটু চেক করে এখন। মানে কি বলুন তো, এখনো আবার এই মানে একবার হচ্ছে হেজি, একবার নর্মাল হচ্ছে, এরকম হয়েই যাচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তাই নাকি? আমি তো এখান থেকে দেখছি প্রায় সবটাই ঠিক আছে, এখানে কানেকশনও ঠিক আছে,
প্রায় সবটাই ঠিক আছে। আর একবার চেক করে দেখি, একটু আবার মানে একটু লিভ করে আবার জয়েন করে একবার দেখি। আচ্ছা, করছি। হুম। দেখো এবার চেক করো, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় কে জানে হয়তো আমারই নেটটা শেষ হয়ে এসছে স্যার, কেন কি মানে খুব হেভি আসছে এখনো। আচ্ছা, আর বাকি আচ্ছা আমি নিজে একবার দেখি। একটু ওয়েট করো, আমি আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, আশা করি এবার ঠিক আছে। ওকে, কন্টিনিউ করছি। আচ্ছা, তাহলে আমরা প্রাইম নাম্বার সম্পর্কে জানলাম, দুই রকমের ডেফিনেশন। সেই ডেফিনেশনটা আমরা বললাম যে একটা ডিভিজিবল বাই ওয়ান এন্ড ইটসেলফ, আর একটা বললাম যার অনলি মাত্র দুটো ফ্যাক্টর আছে সেটা। তো কম্পোজিট নাম্বারটা কি? কম্পোজিট নাম্বারটা প্রাইমের অপোজিট। তাহলে এখানে মৌলিক সংখ্যার অপোজিট হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমি যদি প্রাইমের ডেফিনেশনটা এইভাবে দিই, যার শুধুমাত্র এক আর সে নিজেই ডিভিজিবল হয় এক দিয়ে, এবং সে নিজে দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমি এই ডেফিনেশনটা যৌগিক সংখ্যার আমি বলতে পারি যেটা এক দিয়ে যায়, সে নিজে দিয়ে যায়, তাছাড়া অন্যান্য আরো নাম্বার দিয়ে যায়, সেটাকে কি বলা হয়? কম্পোজিট নাম্বার। বা আমি যদি বলতে পারি হুইচ নাম্বার, যেই নাম্বারগুলোর ফ্যাক্টর গুলো কতটা আছে, মোর দ্যান টু ফ্যাক্টরস, মোর দ্যান টু ফ্যাক্টরস, মানে দুটোর বেশি ফ্যাক্টর আছে। বাংলায় আমি বলছি দুটোর বেশি ফ্যাক্টর আছে, দুটোর বেশি উৎপাদক আছে, সেগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। মানে যেই নাম্বারগুলো এক দিয়ে যাবে, নিজেকে দিয়েও ভাগ যাবে, তাছাড়া আরো অন্যান্য নাম্বার দিয়ে ভাগ যাবে, সেগুলোকে কি বলা হয়? কম্পোজিট নাম্বার। তাহলে আমরা প্রাইম নাম্বার এন্ড কম্পোজিট নাম্বার সম্পর্কে জানলাম। আচ্ছা, এদের আমরা কিছু কিছু প্রপার্টি সম্বন্ধে আমরা জানবো, সেটা আমরা একটুখানি বলছি। আমরা জানলাম যে প্রাইম নাম্বার এন্ড কম্পোজিট নাম্বার, আমি নাম্বারগুলো লিখছি, আমরা লিখছি ন্যাচারাল নাম্বারগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা এভাবে লিখলাম। আচ্ছা চলো, এবার এখানে কথা হচ্ছে যে প্রাইম নাম্বার কোনগুলো এদের মধ্যে? এই যে 10টা নাম্বার লিখলাম ন্যাচারাল নাম্বার, সেগুলোর মধ্যে প্রাইম নাম্বার কোনগুলো? যার শুধুমাত্র দুটো ফ্যাক্টর আছে সেগুলো প্রাইম নাম্বার। দেখো, এখানে আমি যদি 2 বলি, 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার, 7 প্রাইম নাম্বার। বাকি যেগুলো আছে, বাকি যেগুলো আছে সেগুলো কম্পোজিট নাম্বার। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। দেখো, 4 কম্পোজিট নাম্বার, 6 কম্পোজিট নাম্বার, তারপরে 8 কম্পোজিট নাম্বার, 9 কম্পোজিট নাম্বার, 10ও কম্পোজিট নাম্বার। তাহলে আমি জানলাম প্রাইম নাম্বার কোনগুলো। প্রাইম নাম্বার 2 3 7। কম্পোজিট নাম্বার কোনগুলো? 4, আচ্ছা 2 3 7 না, একটা 5ও আছে একটা। আচ্ছা 4 6 8 9 10, এগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। এরপরে আমি আরো নাম্বার নিলে আরো নাম্বার, কম্পোজিট নাম্বার আমরা পাবো, অবভিয়াসলি পাবো। তো এখানে কথা হচ্ছে যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার গুলো হয় সে প্রাইম হবে, না হলে কম্পোজিট হবে, হয় সে প্রাইম হবে, না হলে কম্পোজিট হবে। বাট একজন নাম্বার আছে, একজন নাম্বার আছে, সে দলে বিভক্ত হলো না। দেখো, একজন বলল যে কোনো কোনো নাম্বার সে প্রাইমের দলে চলে গেল, কেউ কেউ নাম্বার চলে গেল কম্পোজিটের দলে, যৌগিকের দলে, কেউ মৌলিক কেউ যৌগিক হয়ে গেল, সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে। কিন্তু এক বলছে আমি না প্রাইমে যাব, না আমি কম্পোজিটে যাব। এক না প্রাইম না কম্পোজিট, সবাই দল ভাগ করে নিয়েছে, কিন্তু এক দল ভাগ করবে না। এক বলছে আমি একাই 100,
এক বলছে আমি একাই 100। সো কি বলছে এক, আরো ডায়লগ বলছে कि शेर हमेशा अकेला आता है और गिदड़ झुंड में आता है। সো বাট এই ডায়লগটা ও বলছে এক এমন ভাবে বলছে যে বলছে না আমি বুক ফুলিয়ে বলছি, আমি প্রাইমও না আমি কম্পোজিটও না। সো হুইচ নাম্বার, যে নাম্বার গুলো কোনগুলো প্রাইম, এই নাম্বার গুলো প্রাইম দেখলাম, এগুলো কম্পোজিট নামলাম, কিন্তু ওয়ান না প্রাইম না কম্পোজিট, বলছে আমি একাই 100, আই এম দ্য শের। চলো এবার আমি দেখলাম যে প্রাইম নাম্বার এন্ড কম্পোজিট নাম্বার ওয়ান নাইদার প্রাইম নর প্রাইম। আমি দেখবো যে সবচেয়ে স্মলেস্ট প্রাইম কে। আচ্ছা এখানে কো প্রাইম থাকলো, কো প্রাইমকে আমরা বলছি একটু পরে। আর একটা স্লাইড নিতে হতো গো, আর একটা স্লাইড নিয়ে নি। আচ্ছা সবচেয়ে স্মলেস্ট প্রাইম কে, স্মলেস্ট প্রাইম নাম্বার, সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বারটা কি? বলো বলো। স্মলেস্ট প্রাইম নাম্বার, হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার? সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কি? সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। দেখো এটা তো যে প্রাইম নাম্বারের সারি, আর এটা হচ্ছে কি কম্পোজিট নাম্বারের সারি, তাই না? সবচেয়ে স্মলেস্ট কম্পোজিট নাম্বার যদি বলি, সবচেয়ে স্মলেস্ট কম্পোজিট নাম্বার, সবচেয়ে স্মলেস্ট কম্পোজিট কে 4। ওকে, এবার আমি যদি বলি স্মলেস্ট ইভেন প্রাইম নাম্বার, স্মলেস্ট অ্যান্ড ইভেন প্রাইম নাম্বার, তাহলে কোনটা হবে? স্মলেস্ট এবং ইভেন প্রাইম নাম্বার, ইভেন বলতে জোড়, দুই। অবভিয়াসলি 2। তার কারণ দেখো প্রাইম নাম্বারের ভেতরে আর কোনো জোড় সংখ্যা নেই 2 ছাড়া, সব কটাই বিজোড়। আমি যদি বলা হয় এখানে স্মলেস্ট না লিখে আমি যদি বলতাম অনলি ইভেন অ্যান্ড প্রাইম নাম্বার, ইভেন প্রাইম নাম্বার কত? সেটা হচ্ছে 2, সেটা হচ্ছে 2। এবার আমি যদি কোশ্চেনেবলি ফার্স্ট ইভেন, ইভেন বলবো না সরি, ফার্স্ট অড কম্পোজিট নাম্বার, ফার্স্ট ওয়ার্ড কম্পোজিট নাম্বার এটা কোনটা? প্রথম বিজোড় যৌগিক সংখ্যা কোনটা? তো আমি যৌগিক সংখ্যার দিকে দেখতে যাচ্ছি, প্রায় সবকটাই জোড় কিন্তু বিজোড় আছে, অবভিয়াসলি বিজোড় আছে। তাহলে এখানে বিজোড় আবার কি সেটা যৌগিক সংখ্যা হবে, কম্পোজিট হবে, সেটা কোনটা? সেটা হচ্ছে কোনটা দেখো তো 9। 9 হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট বিজোড় সংখ্যা এবং সেটা যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার। ওকে ক্লিয়ার? চলো আমরা কিছু কিছু এই ফ্যাক্ট গুলো জানলাম, এগুলো হচ্ছে পরের স্লাইডে লেখা আছে, পরের স্লাইডে আমরা সেগুলোকে পাবো, আর এখানেও আমি বলে দিলাম, তোমরা এখান থেকেও জেনে নেবে। আচ্ছা এবার আমরা কো প্রাইম নাম্বারের কথাটা বলি। কো প্রাইমের কথাটা শুধুমাত্র একটা জিনিসই বলবো, যে যে কোনো দুটো নাম্বার নিলাম, চলো আমি নাম্বার নিলাম 4 আর নাম্বার নিলাম 9। 4 আর 9 এই নাম্বার দুটো যদি আমি গসাগু বের করি, কি বের করি? আমি গসাগু বের করি, তাহলে দেখো এদের গসাগু 1 হবে। আমি এই প্রসেসে না করে যদি আমি এই প্রসেসে করি, 4 দুগুণে কত 8, এখানে 1 পেলাম, দেখো 4 একে 4, এদের গসাগু 1 হবে। তো যে কোনো দুটো নাম্বারের গসাগু যদি 1 হয়ে যায়, যে কোনো দুটো নাম্বারের গসাগু, ইংরেজি বলবো HCF, ওদের গসাগু যদি 1 হয় তাহলে সেই নাম্বারগুলোকে বলা হয় কোপ্রাইম টু ইচ আদার। মানে কি, 4 এর কোপ্রাইম নাম্বার হচ্ছে 9, 9 এর কোপ্রাইম হচ্ছে 4। ইচ আদার মানে কতটা? মানে পরস্পর মৌলিক। ইচ আদারের কথার বাংলা হচ্ছে পরস্পর, পরস্পর মৌলিক। তার মানে বলা হচ্ছে 4 এর মৌলিক 9, 4 এর পরস্পর মৌলিক 9, 9 এর পরস্পর মৌলিক কে 4। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে আমরা প্রাইম জানলাম, কম্পোজিট জানলাম, কো প্রাইম জানলাম, আর আমরা অড জেনেছি, ইভেন জেনেছি, আমরা জেনেছি ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর ইন্টিজার নাম্বার সম্পর্কে আমরা খুব ডিটেলসে পড়ছি, ইন ডিটেলস, আর প্রত্যেকটাই জিনিসই ইম্পর্টেন্ট আছে। কোনো না কোনো এক্সামে এই জায়গা থেকে, এই যে বেসিক আইডিয়াগুলো আছে, বেসিক আইডিয়াগুলো থেকে কোনো না কোনো কোশ্চেন পড়ে যায়। মেন প্রবলেম হচ্ছে আমরা যখনই পড়ে যাই ডাইরেক্ট ওই ডিভিজিবিলিটি, মানে 2 দিয়ে ভাগ যাওয়া, 3 দিয়ে ভাগ যাওয়া, 4 দিয়ে ভাগ যাওয়া, ওইগুলোকে করে চলে যাই। এই যে বেসিক গুলোকে আমরা ভালো করে পড়তেই যাই না, কে পড়বে বেসিক? তাই মনে হয়।
আর এখান থেকেই কোনো না কোনো কোশ্চেন, কোনো না কোনো সব, এখন তো বেসিকের দিকে বেশিরভাগ এক্সামে ফোকাস করছে। ঠিক আছে, তো তার জন্য আমাদের বেসিক জানা খুবই জরুরি হয়। চলো, এবার আমরা এদের কিছু প্রপার্টি জানবো। এই প্রপার্টি গুলো, আমরা যেমন হোল নাম্বার নিলাম, হোল নাম্বার নিলাম। আচ্ছা, যে কোনো দুটো আমি হোল নাম্বার নিলাম, যেন 0 আর 2, এদের যদি আমি যোগ করি কত পাই বলো তো 2। বা আমি 2 and 3 নিই, এদের যোগ করি কত পাই 5। দেখো, যে কোনো দুটো আমি হোল নাম্বার নিলাম, যে কোনো দুটো অখণ্ড সংখ্যা নিলাম, ওদের যোগ করে আমি একটা অখণ্ড সংখ্যায় পাই, মানে এটাও একটা হোল নাম্বার, এটাও একটা হোল নাম্বার, আমি যোগ করে হোল নাম্বারই পাচ্ছি। এই যে মেন কথা হচ্ছে কি, আমি যদি বলি যে এটাকে আমরা একটা সমাজের কোন একটা কালচারের সঙ্গে মেলাতে পারি কি, যে আমাদের যে এখন যে একই একই জাতির মধ্যে বিয়ের ব্যাপারটা, যে আমাদের ম্যারেজ সিস্টেমটা আছে, বলা হচ্ছে একই সমাজের ভিতরে বিয়েটা হবে। যদি বলা হয় যে এই সমাজের মেয়ে আর এই সমাজের ছেলে হলো, তো ওরা যদি বিয়ে হয় তাহলে ওরা ওই সমাজেই থেকে গেল। তো মেন কথা হচ্ছে এই যে এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ক্লোজড করে দেওয়া। এই প্রপার্টিটাকে যদি ম্যাথের কথায় বলা হয় যে একটা হোল নাম্বারের সঙ্গে হোল নাম্বার অ্যাড করলে সেটা হোল নাম্বারই হচ্ছে, সেটা বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি। কি বলা হয়? ক্লোজার প্রপার্টি। তাহলে এখানে বলা হচ্ছে কি, ফার্স্ট প্রপার্টি যেটা, যে সাম অফ টু হোল নাম্বার ইজ অলওয়েজ আ হোল নাম্বার। অবভিয়াসলি প্রত্যেক দুটি অখণ্ড সংখ্যার যোগফল সবসময়ই একটি অখণ্ড সংখ্যায় হবে। এটা পূর্ণ লেখা আছে, এটা অখণ্ড। যতটা পূর্ণ আছে সবকটাই অখণ্ড। আচ্ছা, দ্য ডিফারেন্স অফ টু হোল নাম্বার ইজ নট অলওয়েজ হোল নাম্বার। দুটো নাম্বারের যদি ডিফারেন্স করা হয়, বিয়োগ করা হয়, তাহলে সেটা সবসময় হোল নাম্বার হতে পারে না। আচ্ছা, যেমন আমি 3 আর 2 এর বিয়োগ করলাম, কত পেলাম? 1 পেলাম। কিন্তু মেন কথা হচ্ছে, আমি 2 আর যদি 3 এর বিয়োগ করি, মানে 2 থেকে 3 বিয়োগ করি, তাহলে -1 পেয়ে যাই। এই যে -1, এটা হোল নাম্বার নয়, এটা কি নেগেটিভের ভিতরে পড়ে আছে, এটা কি ইন্টিজারের ভিতরে পড়ে আছে, এটা কি ইন্টিজারের ভিতরে পড়ে আছে, এটা একটা ইন্টিজার, মানে কি এটা পূর্ণ সংখ্যা। তাহলে কি, এই যে এই যে আমি ডিফারেন্স করছি, বিয়োগফল সবসময় কি হবে না? সবসময় হবে না কি অখণ্ড সংখ্যা, দুটো হোল নাম্বারের বিয়োগফল হবে না। কিন্তু গুণফল সর্বদা হবে, কিন্তু ভাগফল সর্বদা হবে না। গুণফলের ক্ষেত্রে দেখো, 2 আর 3 গুণ করো 6 পেলা, 0 আর 3 গুণ করো 0 পেলা। দুটো অখণ্ড সংখ্যার গুণফল করলা, দুটো হোল নাম্বারের গুণফল করলা, তুমি অখণ্ডই পাচ্ছ, একটা হোল নাম্বারই পাচ্ছ। বাট যদি ভাগ করি 2, আচ্ছা 4 আর 2 এর ভাগ করি, আমি পাবো কত? 2 পাবো। কিন্তু আমি যদি এখানে 3 আর 2 এর ভাগ করি, আমি সেখানে কত পাচ্ছি? 3 এর 2 পাচ্ছি। 3 এর 2 একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। ভগ্নাংশটা একটা অখণ্ড সংখ্যা নয়, একটা হোল নাম্বার নয়। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখবো যে গুণটা আর যোগটা সবসময় কি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। গুণ আর যোগ, মানে যোগ আর গুণ কি হোল নাম্বারটা হোল নাম্বারের ভেতরেই থাকবে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে নয়, আর কিসের ক্ষেত্রে নয়, আর ভাগের ক্ষেত্রে নয়। মানে ওরা কি অন্য সমাজে বিয়ে করে নিচ্ছে। চলো, নাম্বার সিস্টেম, অবভিয়াসলি বিয়ে যেখানে খুশি তার ইচ্ছে করাই দরকার। আচ্ছা, প্রপার্টিজ। ইন্টিজারের ক্ষেত্রে আমরা দেখবো, ইন্টিজারের ক্ষেত্রে আমরা কিছু বলবো না। যদি আমরা যোগ করি, বিয়োগ করি, যোগ করি, বিয়োগ করি আর গুণ করি, এরা সবসময় কি, সবসময় ওরা ইন্টিজারের ভেতরেই থাকবে। মানে দুটো নম্বরের গুণফল, দুটো নম্বরের যোগফল, দুটো নম্বরের বিয়োগফল, এখানে সব কটাই ধরো ইন্টিজার ভিতরেই থাকবে। বিয়োগ করলেও তাই হবে। তার কারণ আমি দুটো ইন্টিজারের বিয়োগ করছি, ধরো 2 আর 1 এর বিয়োগ করলাম 1 পেলাম, 1 আর 2 এর বিয়োগ করলাম -1 পেলাম। তাহলে কি এরা ইন্টিজার ছিল, ইন্টিজারের ভেতরেই আছে। যোগফল, গুণফল আর বিয়োগফল সবটাই কি ইন্টিজারটা ইন্টিজারের ভিতরেই থাকবে, কিন্তু ভাগটা হবে না, মানে ডিভিশনটা হবে না। ডিভিশনটা কেন হবে না? যেমন 3 আর 2 এর ভাগ করলাম, আগেরটার মতনই বলছি, এটা 3-এর 2 হয়ে যাচ্ছে, এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, এটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, ইন্টিজার নয়। চলো নেক্সট, আমরা জিরোর প্রপার্টি দেখবো। জিরোর প্রপার্টি, এখানে আমরা জানি জিরোর সাথে যে কোনো নাম্বারের গুণ করলে সেটা জিরোই হয়ে যায়। এই প্রপার্টিটা আমাদের বলার দরকার নাই। বা জিরোর সঙ্গে যে কোনো নাম্বারে যোগ করলে সেই নাম্বারটা এবার ঘুরিয়ে আসে। যেমন জিরোর সঙ্গে আমি 2 এর যোগ করলাম, 2 আসলো। জিরোর সঙ্গে যে কোনো আমি গুণ করলাম, সেটা জিরোই হয়ে গেল। আচ্ছা, জিরোকে কোনো নাম্বার দিয়ে ভাগ যদি করি, মানে সরি, জিরো দিয়ে কোনো নাম্বারকে যদি ভাগ করি,
না, জিরোকে কোনো নাম্বার দিয়ে ভাগ করি, জিরোকে কোনো নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে কত হবে বলো? আমি জিরোকে 2 দিয়ে ভাগ করলাম, সেই ক্ষেত্রে আমি কত পাবো? এটা খুব একটা ইম্পর্টেন্ট ধারণা। বলো এটাতে আমি কত পাবো? বা জিরোকে আমি 3 দিয়ে ভাগ করলাম, আমি আনসার কত পাবো? জিরোকে আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি আনসার পাবো কত? জিরো। বা জিরোকে আমি 2 দিয়ে ভাগ ভাগ করবো, আমি আনসার পাবো জিরো। বাট অপোজিটটা যদি করে দিই, আমি 3কে জিরো দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমি আনসার পাবো না। বিকজ আমি একটা কেক নিয়ে এলাম, আমি যদি কেকটা বলি যে আমি একাই খেয়ে নেব, মানে একটা ভাগ ভাগ হলো, মানে একজনই খেয়ে নিল। বা আমি কেকটা হলো আমি খেলাম, আবার আমার বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলাম, বা আমি খেলাম আমার বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলাম, তাহলে কি সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ হলো। এবার কথা হলো যে কেক আছে কিন্তু খাওয়ার জন্য কোনো লোক নাই, মানে ভাগ করার জন্য কোনো লোক নাই, মানে জিরো দিয়ে ভাগ করা হচ্ছে, এটা পসিবল না। মানে কেক কেকই থেকে যাবে, কেক খাবে না কেউ, কেউ কেউ খাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি এটা ইম্পসিবল ব্যাপার ভাগ করা, যে কোনো লোক নাই আর কেক ভাগ করা হবে, সেটা পসিবলই না। তাহলে সেই ক্ষেত্রে জিরো দিয়ে ভাগ করা পসিবল না, তার জন্য এটাকে বলা হয় আনডিফাইন্ড, বাংলায় বলা হয় অসংজ্ঞাত বা অনির্ধারিত। আচ্ছা, এবার আমরা জানবো, যে কোনো নাম্বার নিলাম, আমি নিলাম 2, 2 এর পাওয়ার যদি জিরো করি, বা যে কোনো নাম্বার ধরো এক্স নিলাম, এক্স এর পাওয়ার জিরো করলাম, তাহলে যে কোনো নাম্বারের পাওয়ার অলওয়েজ 1 হবে, মানে যে কোনো নাম্বারের পাওয়ার জিরো যদি হয়ে যায়, সেটা অলওয়েজ কত হবে? 1 হবে। সে নাম্বারটা যত বড়ই খুশি হোক না কেন, যত বড়ই খুশি নাম্বারটা হোক না কেন, তার পাওয়ার যদি জিরো হয়ে যায়, তার পাওয়ার যদি জিরো হয়ে যায়, সেটা অলওয়েজ অলওয়েজ 1 হবে। কিন্তু কথা হচ্ছে যে এটা সেই নাম্বারগুলো তো যে কোনো নাম্বার হতে পারে, কিন্তু জিরো তো একটা নাম্বার, মানে কত? জিরো ওর পাওয়ার যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে কি পসিবল? না, সেক্ষেত্রে পসিবল না। জিরোর পাওয়ার যদি জিরো হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে পসিবল না। ওয়াই নট? বিকজ এটা আনডিফাইন্ড। এটা কি? আনডিফাইন্ড। তাহলে আমি দুটো ক্ষেত্রে আনডিফাইন্ড কেস দেখতে পেলাম, জিরোর পাওয়ার জিরো হয়ে গেলে আর কোনো নাম্বারকে জিরো দিয়ে ভাগ করলে। এটা হচ্ছে জিরোর প্রপার্টি। আমরা জিরোর প্রপার্টি সম্পর্কে জানলাম, আমরা অড ইভেন সম্পর্কে জেনেছি, আমরা প্রাইম কো প্রাইম সম্পর্কে জেনেছি, আমরা আমরা জেনেছি কম্পোজিট সম্পর্কে জেনেছি, আমরা ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার সম্পর্কে জেনেছি। এবার আমরা আহ, আচ্ছা, এখানে অড অ্যান্ড ইভেন নাম্বারের যে কিছু প্রপার্টি আছে সেগুলো আছে, সেগুলো আমরা দেখছি। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এখানে পড়েছে যে আমরা দুটো যদি জোড় সংখ্যার বিয়োগ করে দিই, বা দুটো জোড় সংখ্যার যোগ করে দিই, তাহলে আমরা কি পেতে পারি? আমি ধরলাম দুটো জোড় সংখ্যা 2 আর 4 আমি যোগ করলাম, তাহলে কি আমি জোড় সংখ্যা পাবো? হ্যাঁ, আমি জোড় সংখ্যা পেলাম। আমি যদি 4 আর 2 এর বিয়োগ করি, 4 আর 2 এর বিয়োগ করি, তাহলে আমি যে সংখ্যাটা পেলাম, দেখো সেই সংখ্যাটাকে একটা জোড় সংখ্যা পেলাম। ঠিক আছে, তার মানে এখানে কি, যে কোনো দুটো নাম্বারের যোগফল বা বিয়োগফল যদি করি, মানে জোড় সংখ্যার, তাহলে সেটা জোড় সংখ্যায় হয়। আবার যদি আহ যে কোনো দুটো অড নাম্বারের, যে কোনো দুটো অড নাম্বার, চলো আমি 3 আর 5 নিলাম, এদের যোগ করলাম, দেখো অড নাম্বারের আমি যোগ করব, আমি পেয়ে যাচ্ছি কত? ইভেন। মজার ব্যাপার না? তাহলে যে কোনো দুটো নাম্বার অড নাম্বারে যোগ হয়ে যাবে, সেটা ইভেন হয়ে যাবে। আমরা বিয়োগ করে দিই এদের, তাহলে আমরা কি পাচ্ছি? সেটাও একটা ইভেন পাচ্ছি। মানে আমি ওদের যোগফল করি যে কোনো দুটো অড নাম্বারের, বা বিয়োগফল করি, আমি ইভেন নাম্বার পেয়ে যাচ্ছি। মজার ব্যাপার, তাই না? কিন্তু আমি জোড় সংখ্যার ক্ষেত্রে যোগ বা বিয়োগ করে আমি জোড়ই পাই। এবার লক্ষ্য করো, গুণের ক্ষেত্রে আর একটা ব্যাপার আছে। আচ্ছা, গুণটা আমি দেখে দিই। গুণের ক্ষেত্রে যদি দুটো ইভেন নাম্বারে যোগ গুণ করি, যেমন 2 আর 6 আমি গুণ করলাম, তাহলে আমি যেটা পাই সেটা ইভেনই পাই। কিন্তু দুটো অডের যদি আমি গুণ করি, তাহলে কি পাই? আচ্ছা চলো, আমি 3 আর 5 গুণ করব, দুটো অডের গুণ করলে আমি অডই পাই। গুণের ক্ষেত্রে ইভেন ইভেনই থাকে, অড অডই থাকে। ঠিক আছে, কিন্তু যদি ওইটা একটা অড আর ইভেনের মধ্যে গুণ হয়ে যায়, মানে গুণ ফলটা যদি একটা অড নাম্বার আর একটা ইভেনের মধ্যে হয়, যেমন 3 আর নিলাম 4, এদের মধ্যে আমি গুণ করলাম, গুণ করে যেই নাম্বারটা পেলাম, এটা হচ্ছে অড নাম্বার ছিল,
আর এটা ছিল ইভেন নাম্বার, কিন্তু আমি যেটা পেলাম সেটা ইভেন পেয়ে গেলাম, মানে কি আমি অড আর ইভেনের গুণ করলে আমি ইভেন পাবো, আমি কি পাবো, ইভেন পাবো। আর এখানে একটা প্রপার্টি দেখো, যদি অড আর ইভেনের মধ্যে আমি যদি যোগ করি, অড আর ইভেনের জন্য আমি 4 নিলাম একটা ইভেন আর একটা 3 নিলাম অড, তাহলে আমি এদের মধ্যে যোগ করি তাহলে যেটা পাবো সেটা অড পাবো। যদি আমি বিয়োগও করি তাহলে আমি কি পাবো, অড পাবো। দেখো গুণ করলে অড আর ইভেনের মধ্যে আমি পাই কি, ইভেন। কিন্তু যদি যোগ আর বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাই ওয়ার্ড। এই যে এই 5-6টা প্রপার্টি আছে, খুব 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 ইম্পর্টেন্ট প্রপার্টি, এগুলো ডাইরেক্ট পরীক্ষাতে দিয়ে দেয়, বলবে সাম অফ দ্য টু ইভেন নাম্বারস অলওয়েজ ইভেন না ওয়ার্ড বা এরকম সামথিং দিয়ে দেবে, বা বলে দিতে পারবে প্রোডাক্ট অফ ওয়ান ওয়ার্ড নাম্বার অ্যান্ড ওয়ান ইভেন নাম্বার, এরকম ভাবে ডাইরেক্ট দিয়ে দিতে পারে। চলো নেক্সট আমরা নাম্বার জানবো রেশনাল নাম্বার এন্ড ইররেশনাল নাম্বার সম্পর্কে। রেশনাল মূলদ সংখ্যা, আমরা এখানে ব্যাপারটা জানবো যে আমরা একটা ডেফিনেশন জানবো, সেই ডেফিনেশনটা কি, যে নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তো যেই নাম্বারটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, 1 নম্বর আমি বললাম। 2 নম্বর বললাম যেটা কিউটা কোনো সময় জিরো হবে না, মানে জিরো হবে না মানে কি, নিচে জিরো হতে পারে না, আমি আগেই জানলাম, তখন কোনো নাম্বারকে জিরো দিয়ে ভাগ করা যায় না, সেটা আনডিফাইন্ড হয়ে যায়। আবার কি 3 নম্বর, আমি সেটা একটু পরে বলছি। কেন একটু পরে বলছি, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো আমি 2-এর 3 নিলাম, 2-এর 3, এটা কি একটা রেশনাল নাম্বার? এটা কি একটা রেশনাল নাম্বার? হ্যাঁ, এটা একটা রেশনাল নাম্বার। তার কারণ দেখো এখানে কি কন্ডিশন স্যাটিসফাই করছে, পি বাই কিউ আকারে আছে, ওপর নিচে আছে। দেখো যার কিউটা নট ইকুয়ালস টু জিরো, মানে নিচেরটা জিরো নয়, তাহলে কি এই দুটো আমি পেয়ে গেলাম কন্ডিশন। আর একটা কন্ডিশন যেটা বলে সেটা আমরা একটু পরে বলবো, আমি তার আগে আর একটা নাম্বার নিই। আমি 4/6 নিলাম, এই যে এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটা আমি দেখবো। দেখো এখানে 2-এর 3 এটা তো আমি রেশনাল নাম্বার বললাম, কিন্তু 4-এর 6 কি রেশনাল নাম্বার? রেশনাল নাম্বার হওয়ার জন্য আমার দুটো প্রপার্টি আছে, দেখবো এটা পি বাই কিউ আকারে আছে, আর কিউটা নট ইকুয়ালস টু জিরো, হ্যাঁ নিচেটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে এটাও তো রেশনাল নাম্বার আমি বলতে পারি। কিন্তু আমি এটাকে রেশনাল নাম্বার বলবো না, ইট ইজ নট এ রেশনাল নাম্বার। কেন? 3 নম্বর প্রপার্টিটা বলছে যে এদের এইচসিএফটা এই যে পি আর কিউ এর এইচসিএফটা 1 হতে হবে, মানে এই যে ওপর আর নিচের নাম্বার দুটো এরা পরস্পরের কি, এরা কো প্রাইম হতে হবে, পরস্পর মৌলিক হতে হবে, এরা কো প্রাইম হতে হবে। কিন্তু 4 আর 6 এরা কো প্রাইম নয়, হোয়াই নট? বিকজ 4 আর 6 এর যদি আমি এইচসিএফ বের করি, 4 আর 6 এর এইচসিএফটা হবে 2। আবার দেখো নর্মাল কথা, এটা আসলে কিছুই নাই, 2-এর 3 আর 4-এর 6 এটা তো ইকুইভ্যালেন্ট, এরা ইকুয়াল, এরা একই নাম্বার। তার কারণ কি, আমি যদি এটাকে সিম্পলিফাই করি, এটা 2-এর 3 পাই, কি পাই, 2-এর 3 পাই। তাহলে একই নাম্বার বারবার করে কি, বারবার করে একই জায়গায় প্রেজেন্ট থাকতে পারে না, বারবার করে প্রেজেন্ট থাকতে পারে না, একই নাম্বার একবারে প্রেজেন্ট থাকতে পারে, ওটা একটা ইউনিকনেস আছে। ঠিক আছে, তো এখানে আমি দেখলাম দুটো কন্ডিশন ছিল, 3 নম্বর কন্ডিশনটা আমরা ভালো রকম ভাবে বুঝলাম যে ওরা কোপ্রাইম হতে হবে, ওপর আর নিচ মানে লব আর হর, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর ওরা কোপ্রাইম হতে হবে। আচ্ছা নিউমারেটর এন্ড ডিনোমিনেটর কথাটা আমি নতুন ইউজ করলাম তাই না? এই যে এইসব নাম্বারগুলো এরা রেশনাল নাম্বার বলা হচ্ছে, আর এই যে ওপর নিচে যেসব পি এন্ড কিউ আছে এদেরকে নাম দেওয়া হয়। আমরা এটা ফ্র্যাকশন চ্যাপ্টারে ভালো করে আরো ভালো রকম ভাবে জানবো, এটা এদের নাম দেওয়া হয়, উপরেরটাকে বলা হয় নিউমারেটর আর নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর। কি বলা হয়? ডিনোমিনেটর, একটা নিউমারেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর। ওকে, তাহলে আমাদের রেশনাল নাম্বার সম্পর্কে আইডিয়া হয়ে গেল, এবার আমাদের কিছু জানতে হবে। আমি কিছু নাম্বার লিখছি এখানে, 1-এর 2, 4, 6-এর 7, 6/11 বা 13/7। দেখো এখানে কি এরা কি রেশনাল নাম্বার? এরা কি রেশনাল নাম্বার? হ্যাঁ, এরা রেশনাল নাম্বার। দেখো এটা রেশনাল নাম্বার, এটা রেশনাল নাম্বার, এটা রেশনাল নাম্বার, এটাও রেশনাল নাম্বার। কিন্তু 4 কিভাবে রেশনাল নাম্বার হলো? 4 তো পি বাই কিউ আকারে নেই, তাহলে রেশনাল নাম্বার আমি বলতে পারবো? হ্যাঁ, এটা রেশনাল নাম্বার, পি বাই কিউ আকারেও আছে, কিউ নট ইকুয়ালস টু জিরো আছে, 3টে কন্ডিশন যেটা রেশনাল নাম্বার হওয়া দরকার সেটা স্যাটিসফাই করছে। কিন্তু কিভাবে? দেখো এটা নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে,
তাহলে এটা পি বাই কিউ আকারে আছে, 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাইড। এটার কিউ নট ইকুয়ালস টু 0, 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাইড। এটা 3 নম্বর কন্ডিশনও স্যাটিসফাইড, বিকজ এটার যে এরা পরস্পর পরস্পর মৌলিক, মানে কো প্রাইম। সো আমি দেখে নিলাম এটা তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করছে, এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। তাহলে আমি জিরো জিরো কি বলতে পারি রেশনাল নাম্বার? হ্যাঁ, আমরা জিরোকে রেশনাল নাম্বার বলতে পারি, বিকজ জিরোর নিচে কিছু নাই, মানে ওয়ান আছে। এটা কিউ নট ইকুয়ালস টু, নিচেটা নট ইকুয়ালস টু জিরো। আর জিরোর নিচে ওয়ান টু আমি যা খুশি লিখতে পারি, তখন জিরোকে আমি যে নাম্বার দিয়ে ভাগ করি সেটা জিরোই হয়। তাহলে এখানে জিরো রেশনাল নাম্বার। আচ্ছা, আমি -2 নিচ্ছি, এটা কি রেশনাল নাম্বার? হ্যাঁ, রেশনাল নাম্বার। এখানে নেগেটিভ বা পজিটিভের আমাদের কোনো রকম এই তিনটে কন্ডিশনে বলা নাই, যা খুশি হতে পারে, নেগেটিভ পজিটিভ এই নাম্বারগুলো যা খুশি হতে পারে। মানে পি আর কিউ এটা হতে পারে কি, এটা ইন্টিজার হবে। এরা কি হবে? এরা ইন্টিজার হবে। ইন্টিজারের ভেতরে ওটা মাইনাস হতে পারে, মাইনাস নাও হতে পারে, সেটা যা খুশি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। সো রেশনাল নাম্বার সম্পর্কে আমাদের পুরো আইডিয়া ক্লিয়ার। আই থিঙ্ক গট ইট। কোনো ডাউট আছে এখানে? কোন রকম কোনো কোয়েশ্চেন? এবার আমরা জানবো এই রেশনাল নাম্বার সম্পর্কে। আমরা রেশনাল নাম্বার সম্পর্কে জেনে নিলাম, ইরেশনাল নাম্বার সম্পর্কে জানাটা আরো সহজ হয়ে যাবে। ইরেশনাল নাম্বারটা কি? রেশনালের অপোজিট। মূলদের অপোজিট হচ্ছে অমূলদ। তাহলে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সব নাম্বার গুলো কি? অমূলদ সংখ্যা। কোনটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না? যেমন আমি বললাম √4 নিলাম, 4 যদি রুট বের করে 2 পেয়ে যাই, তাহলে 2টা কি একটা রেশনাল নাম্বার। কিন্তু আমি যদি √3 নিই, 3 রুট কি আমরা বের করতে পারি না? আমরা √5 নিই, এর বের করতে পারি আমরা রুট? না, বের করতে পারি না। এই যে এই সমস্ত নাম্বার গুলো যেগুলো আছে, যেগুলোর আমরা মেন কথা বর্গমূল পাই না, সেই সব নাম্বার গুলোকে আমাদের বলা হয় ইররেশনাল নাম্বার। কি বলা হয়? ইররেশনাল নাম্বার। তাহলে আমি রেশনাল জানলাম, ইররেশনাল জানলাম, আমি জানলাম ইন্টিজার জানলাম, হোল নাম্বার জানলাম, ন্যাচারাল জানলাম, অড জানলাম, ইভেন জানলাম, প্রাইম জানলাম, কম্পোজিট জানলাম। রেশনাল আর ইররেশনালের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু পরে জানবো। কিন্তু তার আগে আমাদের যেখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এখানে আমরা একটা ছক বানাই। ছকটা বানাবো এটাই, দেখো আমরা আজকে প্রপার্টি জানলাম যে রেশনাল আর ইররেশনাল জেনেছি। তো আমি রেশনাল আর ইররেশনাল থেকে আমরা একটু স্টার্ট করছি। রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার, একটা মূলদ আর একটা হচ্ছে অমূলদ। বাংলা মুখে বলে দিচ্ছি, তোমরা বাংলাটাও লিখে নাও। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, এই দুটো নাম্বার মিলে, রেশনাল আর ইররেশনাল নাম্বার মিলে যেই নাম্বারটা হয় সেটাকে বলা হয় রিয়েল নাম্বার। কি নাম্বার বলা হয়? রিয়েল নাম্বার। আচ্ছা, রিয়েল নাম্বার বাংলাতে বলা হয় কি? সেটা বলা হয় বাস্তব সংখ্যা। কি বলা হয়? বাস্তব সংখ্যা। আচ্ছা, রিয়েল নাম্বার ছাড়াও কি আরো কোনো নাম্বার আছে? হ্যাঁ, অবভিয়াসলি আছে। রিয়েল নাম্বার ছাড়া আছে, সেটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার আমাদের কোনো আলোচনার ব্যাপার না। আমরা ইমাজিনারি নাম্বার নিয়ে কোনো প্রয়োগ করব না, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোনো কিছু আসে না। এটা বলে অবাস্তব সংখ্যা। ইমাজিনারি নাম্বার নিয়ে আমাদের কোনো কিছু আসে না। কিন্তু তাও আমাদের এখানে একটু আইডিয়া বলে রাখছি যে এই রিয়েল নাম্বার এন্ড ইমাজিনারি নাম্বার মিলে হয় কি? নাম্বার। কি? রিয়েল নাম্বার এন্ড ইমাজিনারি নাম্বার মিলে হয় নাম্বার। মানে সংখ্যা দুই রকমের, একটা রিয়েল আর একটা ইমাজিনারি, একটা বাস্তব আর একটা অবাস্তব। সেই বাস্তবকে আমরা দুই ভাগে ভাগ করছি, এটা রেশনাল, ইররেশনাল। এই রেশনাল গুলোই আবার আবার ভাগ হবে। রেশনাল ভাগ হবে, একটা ভাগ হবে ইন্টিজারে, মানে একটা পূর্ণ সংখ্যা ভাগ হবে। আর আরেকটা ভাগ হবে কি? আরেকটা ভাগ হবে ফ্র্যাকশন, যেগুলো ভগ্নাংশ সেইগুলো। আর এই ইন্টিজারই ভাগ হবে ন্যাচারাল নাম্বারের ভিতরে, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার,
আর নেগেটিভ নাম্বার বলতে পারো, নেগেটিভ নাম্বার। আচ্ছা, এই ন্যাচারালি ওর ভাগ হলো আরো অনেক ভাগে। ন্যাচারাল গুলোই ভাগ হয়েছে অড নাম্বারে, তারপরে ইভেন নাম্বারে, তারপরে ভাগ হয়েছে প্রাইম নাম্বারে, কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার এন্ড কম্পোজিট নাম্বার। তো এই দেখো, এই হচ্ছে টোটাল যে নাম্বার আমরা পড়লাম, এই যে নাম্বারের একটা ছক, এটা আমাদের একটু মাথায় রেখে দিতে হবে। তার কারণ বলা যেতে পারে যে রেশনাল নাম্বার গুলো হচ্ছে প্রত্যেকটা নাম্বার যতটা আছে এই নিচে সব কটাই হচ্ছে রেশনাল নাম্বার, মানে কি ইন্টিজার, ফ্র্যাকশন, ন্যাচারাল, হোল, নেগেটিভ, অড, ইভেন, প্রাইম, কম্পোজিট সবই হচ্ছে রেশনাল নাম্বার। তো এখানে বলা যেতে পারে যে যত কম্পোজিট নাম্বার আছে সব রেশনাল নাম্বার, হ্যাঁ। যত ইন্টিজার আছে সব রেশনাল নাম্বার, হ্যাঁ। যত ফ্র্যাকশন আছে সব রেশনাল নাম্বার, হ্যাঁ। আমি এবার নাম্বার লাইনটা যেটা ড্র করেছিলাম সেটা একটু বলি। 0, এখানে 1 2 3, আচ্ছা -1 -2 -3, এই যে এটা বলা হয় নাম্বার লাইন। আর এই নাম্বার লাইনটা নর্মালি কি আমরা যে নাম্বারগুলো লিখেছি সেই নাম্বারগুলো ইন্টিজার গুলোকে লিখেছি, গোটা গোটা নাম্বার গুলোকে লিখেছি। দেখো ইন্টিজার গুলোকে এখানে ডিনোট আছে, কিন্তু ইন্টিজার গুলো ডিনোট আছে, ফ্র্যাকশন গুলো থাকবে তাহলে কোথায়? ফ্র্যাকশন গুলো থাকবে এর মাঝে, যেমন 0 আর 1 এর মাঝে কি অর্ধেক হয়। অর্ধেকটা মানে কি 1 এর 2 অর্ধেক। তারপর এখানে দেখো 3 এর 2 অর্ধেক মানে 1.5। তারপরে কি আরো অনেক ফ্র্যাকশন এর মাঝে থাকবে, এর মাঝে অনেক ফ্র্যাকশন থাকবে, এর মাঝে অনেক ফ্র্যাকশন থাকবে, মানে কোটি 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 ফ্র্যাকশন থাকবে। তার মানে কি দুটো ইন্টিজারের ভেতরে, মানে যে কোনো দুটো নাম্বারের ভেতরে অনেক কটা ফ্র্যাকশন থাকতে পারে। বা আমি সিম্পল কথা বলে দিই, এইগুলো যত নাম্বার আছে এই নাম্বার লাইনে সবকটা তো রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। আচ্ছা, কি এখানে ইরেশনালও থাকতে পারে? হ্যাঁ, এখানে ইরেশনালও থাকতে পারে, ইরেশনালেরও পজিশন আছে। এটা আসলে কি, এটা নাম্বার লাইন। এই নাম্বার লাইনে রেশনালও থাকবে, ইরেশনাল থাকবে। আমাদের রেশনাল নিয়ে আলোচনা, ইরেশনাল নিয়ে অতটা আলোচনা নেই। তার জন্য আমি রেশনালের কথাই বলছি। যে কোনো দুটো রেশনাল নাম্বারের ভিতরে অনেক কটা রেশনাল নাম্বার থাকতে পারে। যেমন এখানে 1 and 2 রেশনাল নাম্বার, এদের মাঝে অনেক কটা রেশনাল নাম্বার থাকতে পারে, অনেক কটা, অসংখ্য, ইনফাইনাইটলি মেনি। এই যে প্রপার্টিকে বলা হয় ডেন্স প্রপার্টি, মানে ঘন প্রপার্টি, ঘনত্ব প্রপার্টি বলা যেতে পারে। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা জানলাম উইথ ডিটেলস, নাম্বার সম্পর্কে জানলাম, নাম্বারের ধারণাটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হলো আই থিঙ্ক। এবার এগুলো নিয়ে কোশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আগের যেটা আমরা বলছিলাম যে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কি আমরা আলোচনা করেছি। অনলি ইভেন প্রাইম নাম্বার আমরা আলোচনা করেছি 2। ফার্স্ট অড প্রাইম নাম্বার আমরা 3 আলোচনা করেছি। 1 ইজ দ্য ইউনিক নাম্বার, এটা কোনো প্রাইমও না কম্পোজিট না, আমরা আলোচনা করেছি। লিস্ট কম্পোজিট নাম্বার 4 আলোচনা করেছি। লিস্ট অড কম্পোজিট নাম্বার আমরা 9 আলোচনা করেছি। আচ্ছা, এবার আমরা এখানে কিছু কোশ্চেন গুলো দেখব, কিন্তু আজকের ক্লাসটা আমরা এখানে একটু এন্ড করছি। আজকের ক্লাসটা 1 ঘন্টার নিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে একটু ক্লাসের লেন্থটা বাড়াবো। ক্লাসটা নর্মালি 1 ঘন্টার ওপরেই হবে, সেটা 1.5 ঘন্টা পর্যন্ত করব। তো আজকের ক্লাসটা এখানে এন্ড করছি, তখন আমাকে কোনো একটা জায়গায় যেতে হবে। চলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে প্রত্যেককেই হোয়াটসঅ্যাপে তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আর সেটা লিঙ্কটা নেক্সট ক্লাসটা কবে নেবো আমি তোমাদেরকে কালকেই বলে দিচ্ছি, নেক্সট ক্লাসটা কবে নেওয়া হবে। ওকে, চলো এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার, আবার পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ইউর ওয়েলকাম।